সুজিতের রুমটায় তখন পিনপতন, নীরবতায় ভরপুর। চারপাশে মোমবাতির হলুদ আলোয় সাদা লালের মিলেমিশে হওয়া এক অদ্ভুত রোমান্টিক আবেশ। কিন্তু তের মন যেন ঠিক তার বিপরীত, উদ্বিগ্ন, লজ্জায় কুকড়ে থাকা, ভয়ে ধরফর করছে। সে চুপচাপ বসে হাত দুটো কোলের মধ্যে জড়ো করে রেখেছে, বারবার পিটপিট করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে প্রতিটা কোণ। এমন সময় দরজা খোলার শব্দে চমকে তাকা সেদিকে। জাঙ্কুক রুমে ঢুকেছে, হাতে একটা হাড়ি। তে চট করে দাঁড়িয়ে পড়লো, চোখ কপালে উঠে গেল জাঙ্কুকের কাণ্ডে, মুখ প্রসারিত হয়ে গেল, আবার লজ্জার রেখা ফুটে উঠল। সে খিদে পেয়েছে বলেছিল বলে এই লোকটা হাড়ি সহ নিয়ে আসবে? সে কি এখন বসে বসে হাড়ির সামনে নিয়ে খাবার খাবে নাকি? জাঙ্কুক এগিয়ে এসে বাচ্চাদের মতো সরলভাবে জিজ্ঞাসা করলো, এটা কোথায় রাখবো? তের মাথা আরো বেশি গুলিয়ে গেল। সে কি করে বলবে কোথায় রাখবে? জাঙ্কুক নিজেই চারদিকে একবার তাকিয়ে কার্পেটের একটা কোনায় রাখলো হাড়িটা। এবার আর চুপ থাকতে না পেরে তে বিস্ময়ের স্বরে বলে উঠলো, কি করছেন আপনি? দেখছো না খাবার নিয়ে এলাম, তুমি তো বললে তোমার খিদে পেয়েছে। তে কুণ্ঠিত গলায় বলল, হ্যাঁ তাই বলে হাড়ি সহ নিয়ে আসবেন? জাঙ্কুক কাজ ঝাঁকিয়ে বলল, তোমার কতটুকু প্রয়োজন সেটা তো আমি জানি না, তাই নিয়ে এলাম। আর তাছাড়া কি? জাঙ্কুক এবার ধীরে তের একদম কাছে এসে দাঁড়ালো, ধীরে হাত তুলে তার কানের পাশে নেমে আসা চুলগুলো আলতো করে গুঁজে দিয়ে গভীর কণ্ঠে বলে উঠল, তাছাড়া পরের বার যেন কাছে এলে না বলতে পারো আমার খিদে পেয়েছে। একটা অদ্ভুত শিহরণ বয়ে গেল তের শিরায়। জাঙ্কুক এবার হাঁটু মুড়ে বসে প্লেটে খাবার তুলে নিল, অতঃপর তেকে বিছানায় বসিয়ে নিজে বসলো তার মুখোমুখি হয়ে। তের এমন অনুভূতি হলো যেন তার বুকের ভিতরে ছোট্ট কোনো ঢেউ উঠছে বারবার। চোখ নামিয়ে রাখলো খাবারের প্লেটের দিকে। জাঙ্কুক সেই দৃষ্টি লক্ষ্য করে নরম গলায় জিজ্ঞাসা করলো, বেশি খিদে পেয়েছে? তুই তাকাতেই দেখলো জাঙ্কুক ঠিক ওর ভেতরটা ভেদ করে তাকিয়ে আছে। তার গলা শুকিয়ে এলো, কণ্ঠ থেকে শব্দ বের হলো না, শুধু ছোট্ট করে হ্যাঁ বলল। জাঙ্কুক হেসে ফেলল নড়ে চড়ে, আর একটু কাছে গিয়ে বসলো। চামচ ভর্তি খাবার তার দিকে এগিয়ে দিল, চোখের ভাষায় বলল, খেয়ে নাও। তুই একটু ইতস্ত করলো, ভিতরে ভিতরে এক অনাবিল আনন্দ ছড়িয়ে পড়লো, যাকে পাবে না বলে এতদিন তার ভিতরে জ্বলেছে। আর সে তার সামনে বসে তাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে। এর থেকে বড় পাওয়ার কি হতে পারে? চামচটা মুখে নিতেই তীর চোখের কোণে বিন্দু অশ্রুকণা জমা হলো। মুখে খাবার থাকা সত্ত্বেও ঠোঁট জোড়া কেমন ফুলে উঠেছে অভিমানে। জাঙ্কুক তৎক্ষণাৎ প্লেট নামিয়ে তার মুখের দিকে তাকালো। স্পষ্ট বুঝতে পারলো তার প্রেয়সীর মনে অভিমান জমেছে। সে আলতো করে তার গালে হাত রাখলো, বৃদ্ধাঙ্গুল দিয়ে অশ্রুকণা মুছলো, গালে হাত বুলিয়ে জিজ্ঞাসা করলো, কি হলো, খারাপ লাগছে? নাড়াসূচক মাথা নাড়ল। জাঙ্কুক আবারও কোমল স্বরে বলল, তাহলে আপনি যখন আমাকে আপনার করিয়ে নেবেন তাহলে আমাকে এত কষ্ট দিলেন কেন? কেন সেদিন সবাইকে বলেননি? কেন সেদিন আব্বুর কাছ থেকে আমায় চাইলেন না? কথাগুলো তীরের মতো বিদ্ধ জাঙ্কুকের হৃদয়ে। সে গভীর নিঃশ্বাস টেনে আহত গলায় বলল, ইচ্ছে করে কষ্ট দিতে চাইনি তে, আমি শুধু চেয়েছিলাম তোমাকে নিরাপদে রাখতে। ভাবিনি তোমার সাথে এমন ভয়ঙ্কর কিছু ঘটতে পারে। আর তাছাড়া আমি যদি সেই দিন এসব বলতাম, তোমার হিটলার বাপ কখনোই মেনে নিত না। কেন মেনে নিত না? এই যে দেখুন, আমি আপনার সামনে বসে আছি। হালকা হাসলো জাঙ্কুক। তে উল্টো প্রশ্ন করলো, হাসছেন কেন বলুন না? জাঙ্কুক তার স্বভাবসুলভ ভঙ্গিতে বা হাতের উল্টো পিঠ দ্বারা নাকটা ঘষিয়ে নিয়ে বলল, আমি তোমাকে পেয়েছি কারণ আমি চেয়েছি। তোমার আব্বু বাধ্য হয়ে রাজি হয়েছে, আর তাকে বাধ্য আমিই করেছি। মানে? জাঙ্কুক এবার আর একটু ঝুঁকে বসলো তের দিকে, চোখে চোখ রেখে বলল, সেদিন আমি যদি কিছু বলতাম তাহলে তোমার আব্বু বৌগুমের সাথে বিয়ে ভেঙে দিত ঠিকই, সাথে তোমাকেও হয়তো গ্রামে নিয়ে যেত। তাই আমি ইচ্ছে করি এই বিয়ে হতে দিয়েছি, কারণ বিয়ের দিন বর পাল্টে গেলেও তোমার আব্বুর কিছু করার থাকবে না। সম্মানের প্রতি বড্ড লোক তোমার আব্বুর, অন্তত সেদিক বিবেচনা করে সে রাজি হবে তার শতভাগ নিশ্চিত ছিলাম। একটু বিরতি পর নিচু গলা যোগ করলো, তবুও যদি রাজি না হতো তাহলে অন্য ব্যবস্থা করতাম। জাঙ্কুকের কথা আর চোখে দুষ্টু ছিলিক দেখে তীর ভুরু কুঁচকে ঠোঁট উল্টে তাকিয়ে রইল। ওর সেই বাচ্চামি দেখে জাঙ্কুকও হেসে ফেললো। তর্জনী আঙুল দিয়ে আলতো করে তার নাকে টোকা দিয়ে বলল, আর কিছু জানার আছে তে রানী? তে উপর নিচ মাথা ঝাঁকালো। জাঙ্কুক জিজ্ঞাসা করলো, আবার কি, বলে ফেলুন। তে নিচু গলায় মিনমিনিয়ে বলল, আমি যে আপনার অনুমতি ছাড়াই লাল শাড়ি পরেছি, আপনি কিছু বললেন না যে? জাঙ্কুক ঠোঁটের কোণে ধীরে ধীরে হাসি টেনে আনলো। ধীরে চোখে পড়লো খুব কাছে, এত কাছে যে তার নিঃশ্বাস ও অনুভূতি হচ্ছে তের গালে। হিসিয়ে বলল, কারণ আমি জানি আপনি আমার জন্যই বলেছেন। তীর চোখ ছলছল করে উঠল। কোনো উত্তর বের হলো না মুখ থেকে। জাঙ্কুক এবার প্লেট হাতে নিয়ে বলল, হয়েছে, এখন আর প্রশ্ন না, আজকে অনেক বেশি প্রশ্ন করেছেন, এবার চুপচাপ খেয়ে নিন।
তবে আর কোনো কথা না বলে চুপচাপ খেয়ে নিল। খাওয়া শেষে জাঙ্কুক বৃদ্ধাঙ্গুল দিয়ে তার ঠোঁটের কোণে লেগে থাকা দানাগুলো মুছে দিল। পানির গ্লাস এগিয়ে দিয়ে কোমল গলায় বলল, আমি এগুলো রেখে আসছি, তুমি ততক্ষণে ফ্রেশ হয়ে নিও কেমন? তুই শুধু মাথা নেড়ে সম্মতি দিল। জাঙ্কুক রুম থেকে বের হওয়া মাত্রই তার বুক আবার তীব্র ধুকবুক শুরু করলো। আয়নার সামনে গিয়ে সে কিছু গহনা খুলে নিজেকে হালকা করলো। অতঃপর ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। হঠাৎ এবার পায়ের শব্দ হলো। তে বুঝতে পারলো জাঙ্কুক আসছে। তার বুকটা কেমন করে উঠলো। সেই সময় তো খিদের অজুহাত দিয়েছে, এবার কি করবে? চারদিকে তাকিয়ে কোনো উপায় না পেয়ে দ্রুত পাশের আলমারি দরজা খুলে ভিতরের কাপড় একপাশে ঠেলে নিজেকে গুটিয়ে বসে পড়লো। জাঙ্কুক রুমে ঢুকে তার প্রেয়সীকে খুঁজে পেল না। পুরো কুস্তি করা তৎক্ষণাৎ গলার স্বর খানিকটা উঁচু করে ডাকলো তে বলে, তবে কোনো আওয়াজ এলো না। তে নিজের নিঃশ্বাসটা অব্দি রোধ করে রেখেছে। জাঙ্কুক তেকে না পেয়ে রুম থেকে বেরিয়ে গেল। ভাবলো লিজার কাছে গেছে হয়তো, কিন্তু রুম থেকে বের হতে সামনে পড়লো বেগম। দুই ভাই আবারও মুখোমুখি হলো। বেগমকে দেখে জাঙ্কুকের চোখের দৃষ্টি মুহূর্তে কঠিন হয়ে গেল। বেগম বেশি টান টান করে নিজেকে সামলানোর চেষ্টা করলো। ঠোঁটের কোণে মৃদু হাসি রেখে গলা ভারী করে বলল, এত রাতে শখের বউ রেখে বাহিরে বাহিরে ঘুরে বেড়াচ্ছিস, ভাবার বিষয়। জাঙ্কুক কৃত্রিম হাসি টেনে বলল, ভাবাভাবির কিছু নেই, শখের বউ লুকোচুরি খেলছে আমার সাথে, ওকে খুঁজছি বলে বেগমের কাঁধ ঘেঁষে সোজা লিজার রুমের দিকে চলে গেল। বেগম তার চলে যাওয়া পিঠের দিকে তাকিয়ে পরাজয়ে দীর্ঘশ্বাস ফেলল। মাথা নাড়িয়ে বিড়বিড় করলো, লিজা ঠিকই বলেছে, দুটোই আত্মাগল। এইদিকে জাঙ্কুকের সারা শব্দ না পেয়ে ধীরে ধীরে আলমারি থেকে বেরিয়ে আসে। বিছানার কোণে বসে পা দুটো তুলে পেছনে হালকা হেলে বসলো। ক্লান্ত দেহ বিছানা পেয়ে চোখের পাতা ভারী হয়ে গেল। কিছুক্ষণ পর জাঙ্কুক তেকে সারা বাড়ি খুঁজে না পেয়ে আবার রুমে ফিরে আসলো। আর এসে দেখে তে বিছানায় অর্ধশ অবস্থায়, চোখ বন্ধ, নিঃশ্বাস ভারী, বোঝাই যাচ্ছে ঘুমে আসন্ন হয়ে পড়েছে। জাঙ্কুক ধীরে এগিয়ে যায় কাছে, নিঃশব্দে পাশে বসে কয়েক মুহূর্ত তাকিয়ে থাকে সেই ঘুমন্ত কোমল মুখটার দিকে। এই খাতা মাথার পাশে, চোখ বন্ধ, ঠোঁট একটু ফাঁক, প্রতিটা নিঃশ্বাস, প্রতিটা নড়াচড়া সব তার মনে আগুন ধরাচ্ছে। হঠাৎ তে একটু কেঁপে উঠলো, হয়তো ঠান্ডা লাগছে তে। জাঙ্কুক ভোর কুসকে তাকালো এসির দিকে। দ্রুত এসির তাপমাত্রা কমিয়ে দিল। অতঃপর তার মাথার নিচের বালিশটা ঠিক করে দিয়ে মুখের উপরের চুলগুলো সরিয়ে দিল আলতো হাতে। তখন রাতের শেষ প্রহর চলছে, তাদের আলো ঢুকছে পর্দার ফাঁক দিয়ে। জাঙ্কুক আরও কিছুক্ষণ তেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। তার ভিতরে তখনও হাজারো ঝড়, হৃদয়ে অনিয়ন্ত্রিত দহন। মাথা চা দিয়ে উঠলো অবাধ্য হৃদয়ের অনুভূতির দল। কোনো রকম নিজেকে সামনে চলে গেল বারান্দার দিকে। রাতের মৃদু হাওয়া এসে ছুঁয়ে গেল তার এলোমেলো ধূসর চুলগুলো। একটা সিগারেট জ্বালিয়ে ছোট ছোট নিঃশ্বাস টানতে লাগলো, যেন এই মুহূর্তে তার ভিতরের অজানা দাহটাকে নিভানোর ক্ষুদ্র চেষ্টা করছে। মাঝে মাঝে ঘাড় ঘুরিয়ে তাকায় বিছানায় ঘুমিয়ে থাকা তার প্রেয়সীর দিকে। আবার অশান্তি ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে ওঠে, কারণ এখন তার পৃথিবী এই মেয়েটাই। মির হাউসে সকাল থেকেই হালকা খুশির আমেজ লেগে আছে জাঙ্কুক আর তেকে ঘিরে। আজকে তের পরিবারের সবাই এ বাড়িতে আসবে তেকে নিয়ে যেতে, আর তাছাড়া নতুন বউ দেখতেও অনেকের আসার কথা। সব মিলিয়ে বাড়ির প্রতিটি কোণে যেন ব্যস্ততার ছোঁয়া। আর এর মধ্যে সে সকাল থেকে তাহির লিজার পিছু পিছু ঘুরঘুর করছে, মাঝে মাঝে এটা সেটা বলে খোঁচাচ্ছে। তবে লিজা তাকে বিন্দু মাত্র পাত্তা দিচ্ছিল না। সে এবার বিরক্ত হয়ে উঠে সোজা নিচে চলে এলো। তাহিরও তার পিছু যেতে যেতে নিজেকে উদ্দেশ্য করে গেয়ে উঠল, এই যে বেয়ান সাহেব, ভাব নিয়েন না, একটা মাত্র বেয়াই আপনার, দেখেও দেখেন না। ঠিক সেই শীতে পা রাখতেই পিছন থেকে কার শক্তপোক্ত একটা হাত পড়লো তার কাঁধে। সে চমকে ঘুরে দেখে বেগম আর এক ধাপ সিঁড়ির উপর দাঁড়িয়ে আছে। তাহিরের দিকে তাকিয়ে জোরপূর্বক একটা হাসি ফুটিয়ে বলল, বেয়াই না দেখলে কি হবে, তোমার বেয়াই তো আছে, চল ঝাঁকা নাকা ব্রেকফাস্ট করব, খুব খেয়াল রাখবো তোমার। তার কথা শুনে তাহিরের মুখে হাসিটা মিলিয়ে গেল। রোজি আর রাইসা তখন টেবিলে বসে নাস্তা করছিল। তাহিরের সেই চুষে যাওয়া বেলুনের মতো চেহারাটা দেখে হেসে উঠল চেপে। বেগম এক প্রকার জোর করে তাকে টেবিলে নিয়ে গেল। তাহির রাইসার কাছে কাত হয়ে কানে ফিসফিস করে বলে উঠল, রাইসা, জোর বাসা বেঁচে গেছিস, ভালোই হয়েছে। তোর দুলাভাই এই ধলা ডাক্তার হয় নাই, না হাসে না কাঁদে, মনে হচ্ছে কেউ ওর মাথায় বন্দুক ঠেকিয়ে রেখেছে, সারাক্ষণ মেয়েটারদের মতো গম্ভীর হয়ে থাকে। রাইসা ফিসফিস করে বলল, চুপ থাক, তা না হলে বন্দুক ঘুরে তোর কপালে এসে ঠেকতে পারে। জীবন জাঙ্কুকই বেস্ট। হ্যাঁ, এক বান্দর আরেক বান্দরের সুনাম
তো গাইবি। রাইসা কথাটা কটাক্ষ করে বলল, সে কথা গায়ে মাখলো না তাহির, বরং আর শির দ্বারা সোজা করে ভাব নিয়ে বসলো যেন রাইসা তাদের খুব প্রশংসা করেছে। ঠিক তখনই সিঁড়ি বেয়ে ধীরে ধীরে নেমে এলোতে, মুখে এক চিলতে হাসি আর এক মায়াবী ক্লান্তি। পাশে জেমিন, সকাল থেকে জেমিন তের সাথেই আছে, কারণ জাঙ্কুক বেরোনোর সময় কড়াভাবে আদেশ করে গেছে সে না আসা পর্যন্ত যেন তের সাথেই থাকে, এক সেকেন্ডের জন্য যেন না সরে। জাঙ্কুকের আজকে বাধ্য হয়ে বের হতে হয়েছে। আজকে সংসদে তার শপথ পাঠ হবে, তার আরও একটা নতুন যাত্রার শুরু। আজকে দুপুর 2টা স্বরাষ্ট্রমন্ত্রীর আসনে তার নাম ঘোষণা করা হবে। তাই তার বাবার সাথে বেরিয়ে গেছিল তাড়াহুড়ো করে। তিনি নিচে নামতে চোখ পড়ে বেগমের দিকে, তবে বেগম চোখ নামিয়ে রেখেছে। তবু বেগমকে দেখে কেমন অস্বস্তি হলো তার, আবার কেমন জানি রাগও হলো। মেয়েকে দেখে ছুটে আসে লিজা। রোজই খাবার শেষ করে উঠে তাদের সাথে যোগ দেয়। 3 বান্ধবী মিলে হল ঘরের সোফায় গিয়ে বসে। হালকা হাসি ঠাট্টা গল্প জমে ওঠে 3 জনের মধ্যে। তার মাঝে লিজা উঠে তের হাত ধরে টেনে বলল, ওহ তুই তো নাস্তা করিসনি। ভাই তো সকাল সকাল চলে গেল, বললো তুই ঘুমাচ্ছিস যেন না ডাকি। এখন চল নাস্তা করবি। আমিও করিনি। তে অনিচ্ছায় মাথা নেড়ে বলল, খিদে নেই, ইচ্ছে করছে না। ন্যান্সি তখন পাশেই টুকটাক কাজ করছিল। তের কথা শুনে মুখ টিপে হাসির সঙ্গতে রেখে বলেন, লিজা কি যে বলিস না, এক হাড়ি বিরিয়ানি খেলে কি আর কারো খিদে লাগে? কথাটা শুনে চোখ বড় বড় হয়ে গেল তের। চমকে তাকালো ন্যান্সির দিকে। তিনি এবার হাসি চেপে রাখতে পারলেন না। তীর লজ্জায় কান গরম হয়ে গেল। মনে মনে বলল, ছি ছি কি একটা কাণ্ড, এখন হাড়ির কথা কি সবাই জেনে যাবে? কি দরকার ছিল খিদের কথা বলার? না আমি বলতাম না, উনি হাড়ি সহ নিয়ে যেত। ইস। লিজা আর রোজি অবাক হয়ে একসাথে তাকালো তের দিকে। সে চোখ বন্ধ করে রেখেছে। মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে সত্যি এমন কিছু ঘটেছে। লিজা আর রোজি একে অপর দিকে তাকিয়ে একসাথে বলে উঠল, এক হাড়ি বিরিয়ানি! মূর্তি হাসিতে ফেটে পড়লো। তেতে আরো লজ্জিত হলো বান্ধবীদের কাছে। কপাল চুলকানোর ভান করে নিজের মুখটা ঢাকতে চাইল, তবে লিজা আর রোজি গড়াগড়ি করে হেসেই চলেছে। সারাদিন ধরে তে যেন এক অদ্ভুত যুদ্ধ লড়েছে। একের পর এক মেহমান এসেছে, তাদের সামনে শাড়ি পরে কাঠের পুতুলের মতো বসে থাকা এই কোনো যুদ্ধক্ষেত্র থেকে কম নয়। তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সবাই, যেন সে কোনো মূল্যবান শিল্পকর্ম, যার প্রতিটি খুঁটিনাটি বড় করে দেখার দায়িত্ব সবাই কাঁধে নিয়েছে। কিন্তু কেউ খালি হাতে দেখছে না, সবাই প্রশংসা করে কিছু না কিছু পরিয়ে দিয়েছে। অবশেষে সন্ধ্যে নেমে আসতে লোকজনের ভিড় কিছুটা কমলো, আর সেই সুযোগেতে আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। জাঙ্কুকের রুমে ঢুকেই বুকের ভিতর কেমন ধপধপ করে উঠল। এখন তো এটা তারও রুম ভাবতে গালের দুপাশে লাজুক রং ছড়িয়ে পড়ল। নিজের হাতে যেন নিজের লাশ ধরা পড়ে গেল। মাথা নিচু করে পাশের সোফায় বসলো। ভারী শাড়ির আঁচল ঠিক করে নিল। ক্লান্তিতে মাথাটা এলিয়ে দিল পেছনে। জাঙ্কুক সে সকালে বেরিয়েছে, আর এখন 7টা বাজতে চললো। যদি এর মধ্যে একবার ফোন আর 2বার মেসেজ করেছে, তবু তার ভিতরটা কেমন হাহাকার করে উঠল। এত এত মানুষ তার চারপাশে, তবু কেন যেন ভীষণ একা লাগছিল। এমন সময় দরজা খোলার শব্দে তে কাত হয়ে তাকাতে হৃদস্পন্দন যেন এক মুহূর্তে যেন থমকে গেল। জাঙ্কুক ভিতরে ঢুকছে। সাদা পাঞ্জাবির হাতা কনে পর্যন্ত মুড়ানো, চুলগুলো হালকা এলোমেলো, মুখে একরাশ ক্লান্তির ছাপ। তাকে দেখে তে ধরপড় করে দাঁড়িয়ে পড়লো। জাঙ্কুক একটু এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, ভয় পেয়েছো? তার ক্লান্ত কণ্ঠ এক অদ্ভুত কোমলতা। তে মাথা নিচু করে উত্তর দিল, জাঙ্কুক পকেট থেকে ফোন ওয়ালেট বের করে বেড সাইডে টেবিলে রাখলো। ধীরে ধীরে সামনে গিয়ে দাঁড়ালো। জাঙ্কুকের ডান হাতের পিঠ আলতো করে ছুঁয়ে গেল তার গাল। সে স্পর্শে তের শ্বাস আটকে এলো। চোখ দুটো বন্ধ হয়ে গেল অজান্তেই। তের কোমল গালে হাত বুলিয়ে নিচু গলায় বলল, আমি একটু ফ্রেশ হয়ে আসছি, তুমি এখানেই বসো। এই বলে ঘুরে যেতে নিলে পেছন থেকে তের কণ্ঠ কেঁপে উঠল, নেতা সাহেব। জাঙ্কুকের পা থেমে যায় সেই ডাকে। জাঙ্কুকের থমকে দাঁড়ানো যথেষ্ট বোঝানোর জন্য যে এই শব্দ তার ভিতর কতটা আলোড়ন তুলেছে। সারাদিনে সবার মুখ থেকে পাওয়া মন্ত্রী সাহেবের সম্বোধন তার কানে এমন মধুর লাগেনি যতটা এই মুহূর্তে তার প্রেয়সীর মুখে নেতা সাহেব কথাটা লাগছে। সে তৃষ্ণা ভরা চোখে তাকিয়ে রইল তার দিকে। তীর বড্ড লোভ জাগলো মনের কোণে এই এলোমেলো জাঙ্কুককে একটু জড়িয়ে ধরার। সেই লোভটা আর ধামাচাপা দিয়ে রাখতে পারল না। মুখ ফসকে বলেই ফেললো, আমাকে একবার জড়িয়ে ধরবেন নেতা সাহেব? আপনাকে জড়িয়ে ধরার বড্ড শখ আমার। জাঙ্কুকের কাছে তার প্রেয়সীর এই শখটা বড়ই মায়াবী লাগলো। সে এক মুহূর্ত তাকিয়ে থাকলো সেই মায়াবী মুখখানার দিকে। অতঃপর ধীরে হাত বাড়িয়ে টেনে আনলো নিজের বক্ষের স্থলে। পরম আবেশের সাথে জড়িয়ে ধরলো তার প্রেয়সীকে। মাথাটা
কিছুটা ঘুষি দিল জাঙ্কুকের বুকের ঠিক নিচে। অনুভব করলো তার হৃদস্পন্দন জোরে, খুব জোরে ধুকভুক করছে। পিছন থেকে 2 হাতে আঁকড়ে ধরলো জাঙ্কুককে। মনে হলো বহু প্রতীক্ষার পর সেই আশ্রয়টা পেয়েছে। অজান্তে তার কান্না চলে এলো। ফুপিয়ে কেঁদে উঠলো জাঙ্কুকের বুকে মাথা রেখে। জাঙ্কুক স্পষ্ট বুঝতে পারলো, তবে কোনো কিছু বলে সান্ত্বনা দেওয়ার আর শক্তি ছিল না, কারণ তার নিজেরও চোখের কোনো অশ্রুকণা জমেছে। কণ্ঠ ভারী হয়ে এসেছে। তেজ চোখের পানি জাঙ্কুকের বুকের অংশ ভিজিয়ে ফেলেছে। হঠাৎ অনুভব করলো জাঙ্কুকের হাতের বাঁধন শক্ত হয়ে আসছে। তে নড়ে চড়ে উঠে ভেজা কণ্ঠে বলল, এত শক্ত করে কে জড়িয়ে ধরে, মেরে ফেলবেন নাকি? জাঙ্কুক নিশাল গলায় বলল, ফেলবো তো, একদম আমার বুকের সাথে পিষে মেরে ফেলবো। তে হালকা হাসলো, নাক টেনে বলল, মৃত্যুর প্রতিক্রিয়া যদি এত সুন্দর হয় তবে আমি আমৃত্যু মনে করে গ্রহণ করব। জাঙ্কুকও কিঞ্চিত হাসলো সেই কথায়। নিজের বুক থেকে তের মাথাটা তুলে আলতো করে তার কপালে ঠোঁট ছোঁয়ালো। কপালে কপাল থেকে গভীরভাবে নিঃশ্বাস নিল। সেই নিঃশ্বাস আশ্রয় পড়লো তের মুখে। বিদ্যুতের মতো ছটকা মারল তার শরীর। জাঙ্কুক আবারও তাকে বুকে চেপে ধরলো। এমন সময় ঠকঠক করে দরজায় কড়া পড়লো। এতে খানিকটা বিরক্ত হলো জাঙ্কুক। তিনি নিজেকে সরিয়ে নিল জাঙ্কুকের থেকে। জাঙ্কুক গিয়ে দরজা খুলে দেখলো জিমিন দাঁড়িয়ে আছে। ঝাঁঝালো কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, ডিস্টার্ব করছিস কেন? নতুন ভাবির বাড়ি থেকে মেহমান আসছে, আপনাদের নিচে ডাকে। জাঙ্কুক আর চোখে তাকালো তের দিকে। তে এবার সেই লাজের ঠোঁট কামড়ে নিজেকে সামলাতে ব্যস্ত। জাঙ্কুক গম্ভীর কণ্ঠে বলল, ঠিক আছে তুই যা, আমি ফ্রেশ হয়ে আসছি। জিমিন চলে গেল সেখান থেকে। জাঙ্কুক আবার ধাপ করে দরজাটা বন্ধ করে দিল। দরজা বন্ধ হতেই খানিক নীরবতা, কিন্তু সেই নীরবতার ভিতরে মিশে রইল অগণিত অপ্রকাশিত কথা। তখন সময় রাত আনুমানিক 8টা ছুঁয়েছে। হলঘরের ঝাড়বাতির আলো চারপাশে ঝলমল করছে। সেখানে বসে আছেন তের পুরো পরিবার। বেশ কিছুক্ষণ হয়েছে তারা এসেছে, কিন্তু এখনো জাঙ্কুক কিংবা তেকে চোখে পড়েনি। বড়রা সবাই গল্পে মশগুল। এমন সময় সিঁড়ি বেয়ে নামতে দেখা গেল জাঙ্কুক আর তেকে। তে সেই লাল শাড়িতেই আছে, তবে জাঙ্কুক কালো স্যুট পরেছে। একে অপরের হাত ধরে ধীরে ধীরে নিচে নেমে এলো হল ঘরে। সুগার দৃষ্টি আটকে গেল তার মেয়ের মুখে। লাল শাড়ি আবায় তে যেন রক্তিম দুটি হয়ে ফুটেছে। মুহূর্তেই তার চোখ ঝাপসা হয়ে এলো। বুকের ভিতর হাহাকার করে উঠল। লুকিয়ে চোখের কোণ মুছে ঠোঁটের কোণে স্নিগ্ধ হাসি রেখা টেনে আনলেন। মাহি তেকে দেখে চিৎকার করে উঠল, খালামণি! এসে জড়িয়ে ধরল তেকে। এই হাত তুলে আলতো করে, কিন্তু ঠিকঠাক জড়িয়ে ধরতে পারল না, কারণ তার এই খাতে এখনো জাঙ্কুকের হাতে বন্দী। কয়েকবার চেষ্টা করেও ব্যর্থ হলো। উপস্থিত সবার দিকে এক ঝলক তাকিয়ে সে নিচু গলায় ফিসফিস করে বলল, কি করছেন, ছাড়ুন। জাঙ্কুক সামান্য কাত করে ঠোঁটে আধ বদমাশি হাসি টেনে বলল, হয়েছে কি ছাড়ার জন্য? এখানে তো সবাই আছে। জাঙ্কুক চোখ টিপে বলল, সো হোয়াট? তে ফুরুকুসকে বলল, আপনার কি লজ্জা করছে না? জাঙ্কুক চোখ পিটপিটিয়ে প্রতি উত্তর করলো, করছি তো, দেখতে পাচ্ছ না? না, পাচ্ছি না। এখন কি তোমার শাড়ির আঁচল দিয়ে ঘুমটা দিতে হবে? তে অসহায়ের মতো ঠোঁট উল্টে তার দিকে তাকিয়ে রইল। ঠিক তখনই সুগা এগিয়ে এলেন। হালকা হেসে কাপা কণ্ঠে বললেন, আম্মা জান। তে বাবাকে দেখে আবেগ আপ্লিত হয়ে গেল। কণ্ঠ কাঁপিয়ে বলল, আব্বু। জাঙ্কুক কিঞ্চিত বিরক্ত হলো। বাধ্য হয়ে তের হাত ছেড়ে দিল। তে মুহূর্তে বাবাকে জড়িয়ে ধরলো। সুগা তার মাথায় স্নেহের হাত বুলিয়ে দিলেন। আর এই দৃশ্য জাঙ্কুকের সহ্য হলো না। তার হৃদয়ে যেন কেউ ছুরি চালালো। কি ভয়ানক ঈর্ষা, কি অদ্ভুত অধিকার! মুহূর্তেই তার চোখের দৃষ্টি বদলে গেল। ঘাড় মোচড় দিয়ে শব্দ তুলে অন্ত্র গিয়ে বসলো। বসে থাকলেও দৃষ্টি আটকে রইল বাবা মেয়ের দিকে। তার গলার ভিতরে ঈর্ষা যেন কাটার মতো খোঁচা মারতে লাগলো। তাই মাথা তুলে বাবাকে জিজ্ঞাসা করলো, মামা আর আম্মু আসেনি? সুগা মৃদু হাসলেন, তোমার মামা ভোলা গেছে, আর তুমি তো যাবেই আমাদের সাথে, তাই তোমার আম্মু আসেনি। একটু নীরবতার পর তে এগিয়ে গেল যিশুর দিকে আর তার ভাইয়ের দিকে। যিশুর সাথে রাগ অভিমান কারে মিটে গেছে। বিদায় নিয়ে আসার সময় কি কান্নাকাটি করেছে তার বোন। ভাইয়া আর যিশুর মাঝখানের ফাঁকা জায়গায় এসে বসলো তে। তার মুখোমুখি জাঙ্কুক বসে আছে। তার পাশ ঘেঁষে বসে আছে তার বাবা। তবে একে অপরের দিকে ঘুরেও দেখছে না, যেন দৃষ্টি মিললেই ঝড় বয়ে যাবে। দুজনে কেমন শক্ত হয়ে বসে আছে। অবশেষে সব দ্বিধা সরিয়ে সুগা মুখ খুললেন, দেখুন, আমি আপনার মতো রকচটা মানুষকে আমার মেয়ের জামাই হিসেবে চাইনি, সেটা ভালো করেই জানেন। আমি শুধু আমার মেয়ের কথা ভেবে রাজি হয়েছি। বাঁক হাসলো জাঙ্কুক, দৃষ্টি তীর দিকে রেখে বলল, আপনি মোটেও আপনার মেয়ের কথা ভাবেননি, আপনি আপনার সম্মানের কথা ভেবেছেন। সুগার চোখে দৃঢ়তা নেমে এলো। আমি যদি বলি আমার সম্মান আমার মেয়েরা? জাঙ্কুক এবার আর চোখে তাকালো সুগার দিকে। সুগার দৃষ্টিতে চ্যালেঞ্জ, বীরত্ব আর ভালোবাসা মিশানো। তিনি কণ্ঠ খানিকটা ভারী করে বললেন, আমার 3 মেয়ে, আমার জন্য 3টা জান্নাত। তাদের গায়ে হাত তো দূরের কথা, একটা টোকাও দেয়নি কখনো। আমি যদি কোনোদিন জানতে পারি
আপনার জন্য আমার মেয়ে শৈলে আস পড়েছে, সেদিনে আমি নিজে এসে মেয়েকে নিয়ে যাব। জাঙ্কুক কিঞ্চিত হাসলো, তীরের দিকে তাকালো অদ্ভুত মায়াভরা দৃষ্টিতে, কণ্ঠ ভারী করে বলল, আপনার মেয়ে যদি হয় আপনার জন্য জান্নাত, তবে সে আমার জন্য জান্নাতের সুবাস। সেই সুবাস আমার প্রয়োজন যে কোনো মূল্যে। শুধু কয়েক সেকেন্ড তাকিয়ে রইল জাঙ্কুকের দিকে, তার মনোভাব বোঝার চেষ্টা করলেন। আর এতটুকু তিনি বুঝেছেন, জাঙ্কুক উপর থেকে যেমন রক্তটা মনে হয়, ভেতরে সে তার মেয়ের জন্য ছায়া, প্রাচীর, সমুদ্রের গভীরতা। তার মেয়ে হয়তো সেটাই দেখেছে। তবে মুখে আর কিছুই বললেন না, শুধু নীরব রইলেন। জাঙ্কুকের কথা তার ভিতরে একরকম প্রশান্তি নেমে এলো, অজান্তে ঠোঁটের কোণে এক চিলতে হাসি ধরা দিল। রাতের খাওয়া দাওয়া সবে শেষ করলো সবাই। নিচতলা এখন তেকে নিয়ে যাওয়ার তোড়জোড় চলছে, কিন্তু উপরে জাঙ্কুকের রুমের বাতাসটা ভারী উত্তপ্ত, দাবি আর আবেশের সংঘর্ষে কম্পমান। জাঙ্কুক কি তার কিং সাইজের সোফায় পায়ের পর পা তুলে বসে আছে, শোয়ের ভঙ্গিতে একঘেয়েমি, চোখে দখলের আগুন। সে সরাসরি নাকচ করে দিয়েছে, তে কিছুতেই যেতে পারবে না। আর তে পাশে দাঁড়িয়ে নিচু গলায় অনুনয় সুরে বলল, কেন এমন করছে, যেতে দিন না। জাঙ্কুক চোখ শক্ত করে টকবক চোখে তাকালো তার দিকে। মাথাটা প্রচন্ড আকারে গরম হয়ে আসে। সবে কালে সে তার প্রেয়সীকে পেয়েছে, এর মধ্যে আবার যাওয়ার কথা উঠছে কেন সে বোঝে না। তার উপর আজকে সারাদিন কেটেছে বাহিরে বাহিরে, একটু সময় নিয়ে ভালো করে দেখতেও পারলো না। জাঙ্কুক কর্কশ কণ্ঠে একই কথা আবার বলল, তে আমি দ্বিতীয়বার বলেছি, আর যেন বলতে না হয়। তের গলা স্বর নরম করে তার মন গলানোর চেষ্টা করে, দেখুন আমার যাওয়ার ইচ্ছে নেই, কিন্তু এটা তো একটা রেওয়াজ, আর আব্বু নিতে এসেছে। এখন যদি না যায় তাহলে কেমন দেখাবে? কেমন দেখাবে মানে তোমার চেহারা নষ্ট হয়ে যাবে? আমার না হোক, পরিবেশের চেহারা তো নষ্ট হবে। জাঙ্কুক কপাল গুটিয়ে নিল, এক মুহূর্তে তাকিয়ে রইল তীর দিকে, অতঃপর এক ঝটকা মেরে তাকে টেনে বসালো নিজের হাঁটুর উপর। জাঙ্কুকের এমন কাণ্ডে হকচকিয়ে যাইতে লজ্জা আর উত্তেজনায় বুক ওঠানামা করছে। তার কপালে কপাল ঠেকিয়ে জাঙ্কুক বিড়বিড় করলো, জীবন জাঙ্কুক দুবার অপশন দেয়, তৃতীয়বার কিন্তু অ্যাকশন নেয়। ওয়ার্ন করেছিলাম জানো, আমাকে যেন আর বলতে না হয়। শুধু দ্রুত নিঃশ্বাস ফেলতে লাগলো, কোনো কিছু বলার ক্ষমতা বা শক্তি অবশিষ্ট নেই তার শরীরে। শরীরের প্রতিটি স্নায়ু কেঁপে ওঠে, অপ্রতিরোধ আকর্ষণীয় দেহটা এলিয়ে পড়লো জাঙ্কুকের উপর। জাঙ্কুক তাকে দু হাতে সামনে নেয়, তার লালচে বর্ণ নরম গালে জাঙ্কুকের চড়া ওষ্ঠের ছোঁয়া পড়তে কুকড়ে যায় কোমল দেহখানা। জাঙ্কুক আরো বেশ কিছুটা ছন্ন ছাড়া হয়ে যায়। এমন সময় দরজার উপাস থেকে নেচে ডাক ভেসে আসে, জাঙ্কুক তে। কিন্তু জাঙ্কুক যেন শুনছি না সেই ডাক। তে ধরপড় করে নিজেকে ছাড়িয়ে উঠে দাঁড়ায়। জাঙ্কুক বিরক্ত হলো, নাকের ডগা ফুলে উঠলো রাগে। তে কেমন হাঁপাতে হাঁপাতে নিজের নিঃশ্বাস গোছালো, চুলগুলো ঠিক করে দুপাশে ফেলে দ্রুত দরজা খুলে দিল। নেচে কিছুটা আন্দাজ করতে পেরেছেন, তবু উপায় ছিল না। তে আর চোখে জাঙ্কুকের দিকে একবার তাকালো, আবার মাথা নিচু করে বলল, চাচি আম্মু। নেচে তে শরীরে উষ্ণতা অনুভব করতে পারলেন, কোনো রকম নজর সরিয়ে গলা পরিষ্কার করে বললেন, তোমার জন্য নিচে সবাই অপেক্ষা করছে, চলো। জাঙ্কুক সাথে সাথে তাড়া করে উঠে দাঁড়িয়ে পড়ল, কর্কশ কণ্ঠে নিজের সিদ্ধান্ত জানালো, ও কোথাও যাবে না চাচি আম্মা, নিচে গিয়ে সবাইকে জানিয়ে দাও। এটা কি ধরনের কথাবার্তা জাঙ্কুক? ওকে ওর বাবা নিতে এসেছে, সবাই নিচে অপেক্ষা করছে, আর এখন তুই বলছিস ও যাবে না? হ্যাঁ, নির্লিপ্ত ভঙ্গিতে উত্তর দিল জাঙ্কুক। নেচে এবার বিরক্ত হয়ে বললেন, এমন কেন করছিস? কালই তো আবার চলে আসবে। কাল যখন আসবে তাহলে কষ্ট করে আর যাওয়ার দরকার নেই, এটা একটা রেওয়াজ। বিয়ের পরের দিন বউকে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি পাঠানো হয়। জাঙ্কুক এক ধাপ এগিয়ে এসে উঁচু কণ্ঠে বলল, কে বানিয়েছে এই রেওয়াজ? যে বানিয়েছে সে নিশ্চয়ই বউকে ভালোবাসতো না, সেটা আস্ত একটা বজ্জাত। নিজে বউ রাখবে না বলে কি একখানা রেওয়াজ বানিয়ে দিল। আমি মানি না কোনো রেওয়াজ। জাঙ্কুকের এই উদ্ভট কথা শুনেতে হাসবে নাকি কাঁদবে বুঝতে পারলো না। এমন সময় নিচ থেকে আবার ডাক পড়লো। নেচে তাড়া দিয়ে বলল, চলো চলো, নিচে ডাকছে। তে দ্বিধায় পরে দাঁড়িয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে রইল। জাঙ্কুক তার দিকে জ্বলন্ত দৃষ্টিতে চেয়ে আছে। নেচে এবার টেনে বলেন, চলো তো। ওর দিকে তাকিয়ে কি দেখছো? ও পাগলের মতো কথাবার্তা বললেই হবে নাকি? নেচে এক প্রকার জোর করে টেনে নিয়ে গেল। নিচে আসতে একে একে সবাই বিদায় দিয়ে বাসা থেকে বেরিয়ে যেতে শুরু করলো। তে মূল দরজার কাছে আসতে পা থেমে যায়, শেষবারের মতো ঘাড় ঘুরে তাকালো উপরের দিকে। জাঙ্কুক তখন উপরে করিডোর গিল ধরে সে একইভাবে তাকিয়ে আছে তার দিকে। তের মনে হলো সেই দৃষ্টি তাকে বিদ্ধ করে দিবে। দ্রুত নজর সরিয়ে সবার পিছু দৌড়ে বেরিয়ে গেল। জাঙ্কুক তার চলে যাওয়া পিঠের দিকে তাকিয়ে ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো। পকেট থেকে ফোন বের করে কানে ধরে বলল, সবিন, আজকে রাতের ব্যবস্থা কর, অ্যাজ সুন অ্যাজ পসিবল, কুইক। ওপাশ থেকে সবিনের কণ্ঠ ভেসে এলো, ঠিক আছে ভাই। জাঙ্কুক ফোনের দিকে তাকিয়ে একটা রহস্যময় বাঁকা হাসি দিল। রেডি থাকো মাই ডিয়ার প্রেয়সী। বাইরে হালকা বাতাস বইছে, জানালার কাছে মাঝে মাঝে ঢেউ খেলে যাচ্ছে পর্দার ছায়ায়।
জিন হাতের কাজ শেষ করে সবে রুমে এলেন। রুমটা স্নান আলো জ্বলছে, সেই আলোয় কর্নারে টেবিলে কাগজপত্র বিছিয়ে মনোযোগ দিয়ে দেখছিল আরেম। সেদিকে এক ঝলক তাকালেন, অতঃপর বিছানার পিছনে কুশনটা পিঠে ঠেস দিয়ে বসলেন। চোখে দুশ্চিন্তার আলো ছায়া স্পষ্ট। আরেম চশমা খুলে টেবিলে রেখে এগিয়ে এসে ধীরে বসলো পাশে। নরম শান্ত কণ্ঠে প্রশ্ন করলো, জিন কি হলো, শরীর খারাপ? সামান্য চোখ তুলে তাকালো স্বামীর দিকে জিন। কোনো উত্তর দিল না, শুধু মাথা দুলিয়ে বলল না। আরে ফের জিজ্ঞাসা করলো, তাহলে কি ভাবছো? বউকে নিয়ে ভাবছি। ছেলেটা বড্ড চাপা স্বভাবের, সহজে মুখ ফুটিয়ে কিছু বলে না। চিন্তা হয় আমার ওকে নিয়ে। ভাবছিলাম বিয়ে করলে হয়তো একটা সঙ্গী পাবে, মনের মানুষের কাছে সবকিছু বলতে পারবে, কিন্তু দেখুন আমি নিজেই সবকিছু গোলমাল করে ফেললাম। আরেম কিছুক্ষণ চুপ রইলেন, সান্ত্বনা স্বরে বললেন তারপর, শুধু শুধু কেন চিন্তা করছো বলো তো? তুমি তো শুনলে বেগম এমনি তো এই বিয়ে করতো না। দুই ভাই মিলে রিসার্চি করে এই পরিবেশ তৈরি হয়েছে। এখন যা হওয়ার তা তো হয়েই গেছে, আর এসব নিয়ে ভেবো না। জিন খানিকটা বিরক্ত হলো স্বামীর গা ছাড়া কথাবার্তায়, চোখে রাগ, স্বরে কষাঘাত। আপনি তো থাকেন আপনার রাজনীতি নিয়ে, সংসার, বউ বাচ্চা এসবের দিকে খেয়াল থাকে আপনার। থাকলে অন্তত বেগমের চেহারা দেখতেন। কাল থেকে ছেলেটা কেমন যেন হয়ে আছে। ভাইজান ভাবিজান এখনো কিছু জানি না, তাদেরকে কি জবাব দেবো আমি? তুমি রাজনীতি নিয়ে সবসময় এমন হিংসা করো কেন? মাঝে মাঝে মনে হয় রাজনীতি তোমার সত্যি। ব্যাস, কথা শেষ হতেই জিনের ধৈর্যের বাঁধ সম্পূর্ণ ভেঙে গেল। আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলছি আর আপনি এখনো মজা করছেন। লিজা হাতে চায়ের ট্রে নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল বেগমের রুমের দরজার সামনে। হাতের ট্রেটা কেমন ঠকঠক করে কাঁপছে। বেগম রাতে নিচেও আসেনি আর খাবারও খায়নি, শুধু জানিয়েছে তার চাটা যেন উপরে দিয়ে আসা হয়। বিশেষ করে সে তের পরিবারের সামনে পড়তে চায়নি। বাণীকে চায়ের কাপ হাতে নিয়ে যেতে দেখে সেই কাপ নিয়ে নেয় লিজা, কিন্তু বেগমের ঘরের সামনে এসে এখন তার হাত কাঁপছে বেশ তীব্রভাবে। গতকাল রাতের কথা মনে পড়তে ভিতরটা কেমন অস্থিরতায় ভরে গেছে। বেগমের সেই কথার মানে তো পুরোপুরি বুঝতে পারেনি, আর তখন জিজ্ঞাসাও করা হয়নি, তাই মনে মনে ভেবেছে সরাসরি জিজ্ঞাসা করবে। আমার জন্য বাজি ধরেছে মানে? প্রখর দ্বিধা দ্বন্দ্বের পর দরজা ঠেলে ভিতরে উকি দেয়। বেগম টেবিলে বসে খুব মনোযোগ সহকারে ল্যাপটপে কাজ করছিল। লিজা যে তার ঘরে এসেছে সে না তাকেই সেটা বুঝতে পেরেছে। লিজার অবচেতন ভাবেই ঘাড়টা একটু কাত হয়ে যায়। সে এমন অদ্ভুত দৃষ্টিতে বেগমকে কখনো দেখেনি। বেগম জার্মান থেকে এসেছে 2 বছর হলো। তার যখন 11 বছর বয়স তখন তার বড় আব্বু বড় আম্মুর সাথে, মানে তার বাবা মায়ের সাথে জার্মান চলে গিয়েছিল। তবে প্রতি 1-2 বছর পর সবাই এসে ঘুরে যেত। বেগম পড়াশোনা শেষ করে গত 2 বছর আগে একেবারের জন্য দেশে চলে আসে। লিজার বেগমকে দেখে এর আগে এমন অনুভূতি হয়নি, তবে ইদানিং কেমন উল্টাপাল্টা ভাবনা আসে। এর কারণ হলো বেগম নিজে। সে কেমন করে তার দিকে তাকায়, মাঝে মাঝে হুটহাট করে এমন কথা বলে যে তার মনের কোনো অদ্ভুত আলোড়ন সৃষ্টি হয়। লিজার গভীর চিন্তার বিঘ্ন ঘটে বেগমের নির্লিপ্ত গলার স্বরে, চাকি শরবত হলে তারপর দিবি। শব্দের মাঝে কেমন ব্যঙ্গ, কেমন অভিমানের লুকোচুরি। লিজা হকচকিয়ে গেল। দুটো চায়ের কাপ এগিয়ে দিতে গিয়ে সেখানে বাধে বিপত্তি। হাত কেঁপে গরম চা গিয়ে পড়লো বেগমের হাতে। ইস, কি বিশ্রী একটা কাণ্ড। লিজা দাঁত বের করে কীর্তির হাসি টেনে বলে, সরি। বেগমের মুখ অনড়। লিজা ঠোঁট কামড়ে ধরে দাঁড়িয়ে বেগমের মনোভাব বোঝার চেষ্টা করলো। তার চেহারা এক ফোঁটা বিরক্তি আছে কিনা তা বোঝা গেল না। একাই টিস্যু নিয়ে বেগমের সামনে টেবিল সাফ করতে করতে হাত বাড়ালো। তৎক্ষণাৎ বেগম খপ করে হাতটা চেপে ধরলো। গলার স্বরে খানিকটা ভারী করে বলল, এসব বন্ধ কর লিজা, আমার আশেপাশে ঘুরঘুর করা বন্ধ কর প্লিজ। আর কতভাবে আমাকে ধ্বংস করবি? লিজা স্থির হয়ে গেল, চোখের পাতা কেঁপে উঠলো। অসহায় কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি করেছি আমি? বেগমের বুক ওঠানামা করছে ক্ষোভে। বুঝতে পারছিস না কি করেছিস, নাকি বুঝতে চাইছিস না? এক মুহূর্ত নীরবতার পর লিজার হাতটা ঝটকা মেরে সরিয়ে দিয়ে বলে উঠল, যদি বুঝতেই না পারিস তাহলে এটাও বুঝতে হবে না। শুধু আমার থেকে দূরত্ব বজায় রাখ। এসব চায়ের বাহানায় আমার ঘরে আসার প্রয়োজন নেই। আমার কারোর দয়া দাক্ষিণ্যের প্রয়োজন নেই। যেতে পারিস, আমি ব্যস্ত আছি। বেগমের কথাগুলো কাটার মতো বিদ্যুৎ তার মনে। ততক্ষণে চোখ থেকে আপনা আপনি গরম অশ্রু গড়িয়ে পড়ল। এই প্রথম বেগম তার সাথে এমন কঠিন হয়ে কথা বলছে, যেটা তার জন্য সহ্য সীমার বাইরে। ধীরে ঘুরে যেতে নিলেই আবার বেগমের সেই কঠিন স্বর ভেসে এলো, চায়ের কাপটাও নিয়ে যা, এটার প্রয়োজন নেই। লিজা ঠোক গিলতে পারছে না। মনে হলো কেউ কণ্ঠনালী চেপে ধরেছে। চায়ের ট্রেটা তুলে নিয়ে এক দৌড়ে সেখান থেকে বেরিয়ে গেল। বেগম সেদিকে তাকিয়ে বিড়বিড় করলো, আই এম সরি লিজা, কিন্তু এটা তোর জন্য প্রয়োজন ছিল। আর কত আমি তীব্র আকাঙ্ক্ষা ছটফট করব। এবার তোরও বোঝা উচিত ভালোবাসার যন্ত্রণা কেমন হয়। গভীর দীর্ঘ শ্বাস ফেলে সে চেয়ারে পেছনে মাথা এলিয়ে দিল।
চোখের পাপড়িতে জমে থাকা ক্ষত লুকাতে চাইলো, বুকের ধাওটা লুকানো গেল না। রাত তখন প্রায় 1টা, চারপাশে স্তব্ধ। বাসার সবাই গভীর ঘুমে, শুধু তেজ চোখে ঘুম নেই। বিছানা শুয়ে কেমন অস্থির ভাবে এপাশ ওপাশ করছে, মনে হচ্ছে বুকের ভেতরে একটা পাথর চেপে আছে। শ্বাস ঠিক মতো নিতে পারছে না। তার এই নড়াচড়ায় পাশে শুয়ে থাকা রাইসার ঘুমও ভেঙে গেল। আলো আধারের মাঝে বিরক্ত হয়ে ঘুম চালানো গলায় বলল, সমস্যা কি তোমার? এত নড়াচড়া করছে কেন? তোমার জন্য ঘুমাতে পারি না ঠিক মতো। তে উঠে বসে পড়লো, যদিও স্পষ্ট কিছু দেখা যায় না, তবু হালকা ক্ষোভে বলল, ঘুম না এলে এখন আমি কি করবো বল? আমি কি ইচ্ছে করে করছি? তোমার ঘুম আসছে না বলে তুমি আমার ঘুম নষ্ট করবে? দূর, ঘুমাতই। ক্লান্ত সুরে বলে বিছানা থেকে উঠে পড়লো। তে বিরক্ত হয়ে ফোন হাতে নিয়ে উঠে বারান্দায় এসে দোলনায় বসলো। মৃদু ঠান্ডা বাতাসে তার চুলগুলো মুখে এনে ফেললো। তে সেগুলো কানের পাশে গুঁজে দিয়ে আনমনে তাকালো রাতের অসীম আকাশের দিকে। সেখানে চাঁদের উজ্জ্বলতা ছড়িয়ে আছে, তার আশেপাশে অজস্র তারার মেলা, সব কেমন মিটমিট করে তার দিকেই তাকিয়ে আছে। চাঁদের পাশে তারাটা সব থেকে উজ্জ্বল মনে হলো। তার মনে পড়ে গেল জাঙ্কুকের সেই আচরণ কেমন বেসামাল হয়ে গিয়েছিল। ভাবতেই অকারণে মুচকি হাসি ফেললো, কিন্তু পরক্ষণে দীর্ঘশ্বাস ফেললো। আসার পর থেকে একবারও খোঁজ নেয়নি জাঙ্কুক, না কোনো কল, না কোনো কথাবার্তা। তে বুঝতে পারলো জাঙ্কুক বেজায় রেগে আছে। এমন সময় হাতের ফোনটা কেঁপে উঠলো। তে চমকে তাকায় জ্বলন্ত স্ক্রিনের দিকে। জাঙ্কুকের নাম্বার থেকে বার্তা এসেছে, 2 মিনিটের মধ্যে নিচে আসো। নিঃশ্বাস রোধ করে এক মুহূর্ত তাকিয়ে থাকে সেই বার্তাটার দিকে, অতঃপর গেলে মাথা ঠেকিয়ে তাকায় নিচের দিকে। রাস্তার ল্যাম্প পোস্টের আধো আলোয় গাড়ির বনেটের সাথে হেলে দাঁড়িয়ে আছে জাঙ্কুক। ধূসর ছায়ার মাঝেও তার দৃষ্টি যেন স্পষ্ট তের উপর নিবদ্ধ। দূরে সরে এলো তে, বুক অনিয়ন্ত্রিতভাবে ধুকবুক করছে। সেই ধুকবুকানি নিয়ে ধীরে বাসা থেকে বেরিয়ে আসে। তে গাঢ় নীল রঙের একটা সালোয়ার কামিজ ওনা ভালো করে মাথা টেনে রেখেছে। জাঙ্কুক থেকে আসতে দেখে দাঁড়ানোর ভঙ্গিটা সোজা করলো। তার চোখে রাগ, কিন্তু সেই রাগেই ছিল এক অদ্ভুত টান। তে একদম তার সামনে এসে মাথা নিচু করে দাঁড়ালো। জাঙ্কুক ঘড়ির উপর ঠক ঠক করে গম্ভীর স্বরে বলল, 17 মিনিট লেট। আমি বলেছিলাম 2 মিনিটের মধ্যে আসতে। তে আবছা হলো চোখ তুলে তাকালো তার দিকে, মিনমিন করে বলল, বললে কি 2 মিনিটে আসা যায়? হ্যাঁ, ইচ্ছে থাকলেই উপর হয়। তে এক মুহূর্তে চুপ করে মাথা নত করে বলল, ভুল হয়ে গেছে, পরেরবার চেষ্টা করব। জাঙ্কুক ভুল কুচকে বলল, ভুল হয়ে গেছে? তে চমকে তাকালো জাঙ্কুকের দিকে, দ্রুত মাথা নেড়ে আতঙ্কিত করে বলল, না না, মানে আমি। আর কিছু বলার আগে জাঙ্কুক হঠাৎ এক ছটকায় তে রোদর টেনে তাকে নিজের বক্ষস্থলে এনে ফেললো। কানের কাছে মুখ নিয়ে হেসে সে বলল, আমার কিন্তু এখন লাইসেন্স আছে জানো, তাই এখন থেকে যা বলবে তা ভেবে চিনতে বলবে। তের মুখ লালচে হয়ে উঠল। তার মাথা নিঃশব্দে এসে ঠেকলো জাঙ্কুকের বুকের উপর। জাঙ্কুকের বুকে মাথাটা গিয়ে চুপচাপ হৃৎপিণ্ডের তীব্র ধুকধুকানি শুনতে লাগলো। কিন্তু সেটা কার, তে নাকি জাঙ্কুকের? দুজনেই টের পাচ্ছিল হৃদয়ের গতি সমাজ ছন্দে দৌড়াচ্ছে। তের কোনো প্রতিক্রিয়া না দেখে জাঙ্কুক আলতোভাবে তার চিবুক ধরে মাথা উঁচু করলো। 2 হাত দিয়ে মুখটা ধরে গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলো, তুমি কি আমাকে ভয় পাচ্ছ না? তে নির্দ্বিধায় মাথা নাড়িয়ে না উত্তর দিল। জাঙ্কুক তের দিকে তাকিয়ে তার ভিতরের অনুভূতি বোঝার চেষ্টা করলো। অদ্ভুত মাতাল করা কণ্ঠে জিজ্ঞাসা করলো, পালাতে চাইবে আমার সাথে? ভরসা আছে আমার উপর? বুকটা ধাপাধাপ করছে তের। প্রশ্নটার মানে সে পুরোপুরি বুঝলো না, তবুও নিজের সমস্ত সাহস সঞ্চয় করে মাথা নিচু করে হ্যাঁ সূচক মাথা ঝাঁকালো। জাঙ্কুক এবার কড়া স্বরে বলল, মুখে বলো হ্যাঁ অথবা না। চোখ বন্ধ করে তে উচ্চারণ করলো হ্যাঁ। জাঙ্কুকের ঠোঁটের কোণে বিজয়ের হাসি রেখা ফুটে উঠলো। হাত বাড়িয়ে তের কোমল হাতটা নিজের উষ্ণ হাতের মুঠো নিয়ে নিল। অতঃপর গাড়িতে উঠে বসতেই তাদের গাড়ি রাস্তায় ধীরে ধীরে মিলিয়ে গেল। চাঁদ তারা নীরবে সঙ্গ নিয়ে এক অজানা অপ্রকাশিত যাত্রার পথে ছুটল। সূর্যের আলো তখনও পুরোপুরি ফুটে ওঠেনি। পূর্ব আকাশে স্নান কমলা রঙের রেখাগুলো ধীরে ধীরে গলে মিশে যাচ্ছে ধূসর কুয়াশার মতো মেঘের সাথে। পাহাড়ি গাছ এবং মাটির গন্ধ মিলেমিশে এক অন্যরকম মনোমুগ্ধকর ঘ্রাণ নাকে এসে ঠেকছে। চারদিকে কুয়াশার মতো মেঘে ঢেকে আছে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তাঘাট। আবহাওয়া কেমন শীতল প্রভাব। এর এক মুহূর্ত মনে হলো সে কোনো মেঘের রাজ্যে ভেসে বেড়াচ্ছে। ছাদ খোলা লাল গাড়িতে দাঁড়িয়ে পাখি ডানার মতো 2 হাত মিলে চোখ বন্ধ করে সে শীতলতা অনুভব করতে লাগলো। তার সিল্কি চুলগুলো বাতাসে উঠছে। সে বাচ্চার মধ্যে দেখে অজান্তেই ঠোঁটের কোণে
মৃদু হাসি খেলে গেল জাঙ্কুকের। গতকাল রাতে যখন কাউকে কিছু না জানিয়ে জাঙ্কুকের হাত ধরে পালিয়ে এসেছে, তখনও তে জানে না তাদের গন্তব্য কোথায়। জাঙ্কুককে কয়েকবার প্রশ্ন করেছে, তবে সে সাবধানতার সাথে এড়িয়ে গেছে, কারণ সে সারপ্রাইজ দিতে চেয়েছিল তার প্রেয়সীকে। রাত আনুমানিক 3টার দিকে তারা প্রাইভেট বিমানে করে চট্টগ্রামে এসে পৌঁছায়। চট্টগ্রামে জাঙ্কুকের পুরনো বন্ধু আগে থেকে সব ব্যবস্থা করে রেখেছিল। বিমান বন্দর থেকে বের হতেই তার বন্ধুর সাথে দেখা হয়। জাঙ্কুকের সেই বন্ধুই একটা ছাদ খোলা লাল গাড়ির ব্যবস্থা করে, আর সেটা নিয়েই তারা বান্দরবনের উদ্দেশ্যে রওনা দেয়। অজানা গন্তব্যের কৌতূহলে তে দুচোখের কথা এক করতে পারেনি, অথচ এখন তেকে দেখলেই বোঝা যায় না সে যে নির্ঘুম ছিল, সে কতটা আনন্দের সাথে উপভোগ করছে এই মেঘে আসন্ন সূর্য উদয়ের মুহূর্ত। জাঙ্কুক শুধু মুগ্ধ নয়নে তার প্রেয়সীকে দেখছে। একসময় গাড়ি এসে থামলো নীলাচল পাহাড়ের চূড়ায়। নিচে দূর দূরান্তে ছড়িয়ে আছে মেঘের সমুদ্র, যেন অসীমতার ক্যানভাসে সাদা তুলোর আঁচড়। জায়গাটা তখন লোকালয় শূন্য, তেমন কোনো পর্যটকদের ভিড় নেই বললেই চলে। গাড়ি থেকে নেমেতে নিঃশব্দে হাঁটতে লাগলো পাহাড়ের প্রান্ত পর্যন্ত। এক প্রান্তে গিয়ে আবারও পাখির ডানার মতো দু হাত মিলে প্রকৃতি উপভোগ করতে লাগলো। জাঙ্কুক দাঁড়িয়ে আছে একটু দূরে, সেই দৃশ্য তার নিঃশ্বাস কেড়ে নিচ্ছে। ওর কোমল চুলের গুচ্ছ বাতাসে উঠছে, সূর্যের আলোয় মুখটা যেন আলোকিত হয়ে উঠছে। তাকে দেখে জাঙ্কুকের মনে হলো মেঘের রাজে কোনো টানা কাটা পরে মেঘ বিলাস করছে। সে ধীরে ধীরে দুই এক পা এগিয়ে কাছে গিয়ে পেছন থেকে তের কোমর জড়িয়ে ধরলো। থুতনি ঠেকাতেই গরম নিঃশ্বাস ছুঁয়ে গেল তের ঘাড়। জাঙ্কুক প্রশান্তির নিঃশ্বাস ফেলে মৃদু স্বরে ডাকলো তে বলে। তে চোখ বন্ধ রেখে জবাব দেয় হ্যাঁ। জাঙ্কুক তের ঘাড়ে চিবুক ঠেকিয়ে বলে উঠলো, তুমি জানো আমি তোমায় কেন এই মেঘের রাজে নিয়ে এলাম? কিছুটা বিচলিত হয়ে প্রশ্ন করলো তে। কেন? জাঙ্কুক তের ডানার মতো মেলে ধরা হাত দুটো নিজের হাতের তালুর মধ্যে নিয়ে নিল, অতঃপর অদ্ভুত মাথা ছড়ে বলে উঠল, এই চলন্ত মেঘের ভেলাকে, এই অনন্ত আকাশকে আমার প্রিয়সীর চলন্ত রূপ ছুঁয়ে দেখাতে চেয়েছিলাম, যেন প্রকৃতি খুব কাছ থেকে দেখতে পায় আমি তোমায় কতটা ভালোবাসি। জাঙ্কুকের মুখের নিজের সামান্য প্রশংসা শুনেই লাজ বরণ হলো তার মুখ। ধীরে নিজেকে ঘুরিয়ে নিয়ে জাঙ্কুকের চোখে দৃষ্টি গেঁথে নিয়ে প্রশ্ন করলো, ভালোবাসেন আমাকে? জাঙ্কুক হাসলো, একরকম দুষ্ট কোমলতায় আওড়ালো, সন্দেহ আছে কোনো? বলেনি তো কখনো। মুখে বলাটা কি জরুরি? এই যে আমার হৃদয় দিয়ে ছুঁয়ে দেখার যে তীব্র আকাঙ্ক্ষা, এটা কি কম পড়ে যাচ্ছে? এই চিবুক ঠোঁট উল্টে অভিমানের সরে বলল, তবুও আমার কি সেই শব্দ শোনার ইচ্ছে থাকতে পারে না? জাঙ্কুক মুহূর্ত খানেক নীরব তাকিয়ে রইল সেই অভিমানী মুখটার দিকে, অতঃপর মুখ তাকিয়ে হালকা হাসলো। ধীরে ধীরে তের দিকে তাকিয়ে পিছু হেঁটে গিয়ে দাঁড়ালো মাঝ বরাবর। আকাশের দিকে মুখ তুলে হঠাৎই ধনুকের মতো তার কণ্ঠ ফেটে পড়লো পাহাড়ের বুক চিরে, আই লাভ ইউ তে, আই লাভ ইউ। আর সেই শব্দ পাহাড়ের বুকে প্রতিধ্বনিত হয়ে বাতাসের সাথে ফিরে আসলো। এই অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল জাঙ্কুকের পাগলামো দেখে। শুধু তেই না, দূরে থাকা 4জন পর্যটকও তারাও ঘুরে তাকিয়ে আসে তাদের দিকে। তে কিছুটা লজ্জিত আবার কিছুটা আনন্দিত হলো। চোখের কোণ চিকচিক করে উঠলো তার। সে ছুটে গিয়ে আশ্রয় পড়লো জাঙ্কুকের বক্ষস্থলে, যেন নিজের লাশ মাখা মুখটা লুকাতে চাইছে। জাঙ্কুক তাকে নিজের বাহু ধরে আবদ্ধ করে ফিসফিস করে বলল, আর বলতে হবে? তে না সুযোগ মাথা নাড়লো। একটু নীরবতার পর তে আলতো করে সরে গিয়ে বসলো পাহাড়ের ধারে ঝুলন্ত দোলনায়। জাঙ্কুক পেছন থেকে এসে দোলনাটা ধীরে ধীরে দুলিয়ে দিতে লাগলো। সব মিলিয়ে মুহূর্তটা দুজনের মাঝখানে প্রকৃতির নীরব ভালোবাসা আর মেঘে থাকা এক টুকরো অনন্ত সকাল হয়ে মিলিয়ে গেল। সকাল সকাল মেয়ের হাউসের ডাইনিং টেবিলে আজ অনেকদিন পর সবাই একত্রে নাস্তা করতে বসেছে। ব্যস্ততার কারণে যে যার মতো নাস্তা করে বেরিয়ে যেত, কিন্তু আজ আবার সবাই একত্র হয়েছে। তবুও দুই ভাই বোন লিজা আর জাঙ্কুক অনুপস্থিত। আরিয়ান সবার দিকে এক ঝলক দেখে নিয়ে হাতের চায়ের কাপটা মৃদু স্বরে শব্দ করে টেবিলে রাখলেন। তারপর ভাইয়ের দিকে তাকিয়ে গম্ভীর গলা জিজ্ঞাসা করলেন, তোর গুণধর ভাতিজা কই? আশ্চর্য, আমি কি করে জানবো? কেন জানবি না? তার হাড়ের খবর তো সব তুই রাখিস, তাহলে এটা জানিস না কেন? না ভাইজান, সব জানা না, তোমার ছেলে যতটুকু জানানোর প্রয়োজন ততটুকুই জানায়, বাকিটা তো আমি লুকিয়ে খোঁজ খবর রাখি। তাহলে তাহলে এখন রাখছো না কেন? এখন তো তার সঙ্গী আছে, আমি অযথা আর খাটে যাবো কেন? এমন সময় নেন্সি ব্যস্ত পায়ে রান্নাঘর থেকে হাজির হলো। জিন মুখ তুলে তাকে জিজ্ঞাসা করলো, নেন্সি, জাঙ্কুক কোথায়? জাঙ্কুক কোথায় সেটা তো জানি না আপা, তবে ওই বাড়ি থেকে সকাল সকাল তের মা ফোন করেছিল। তের মা ফোন করেছিল কেন? তে নাকি বাসায় নেই। গতকাল মধ্যরাতে নাকি তাহিরকে বাসা থেকে বের হতে দেখেছে, এরপর থেকে মেয়েটা উধাও।
মুহূর্তে জাঙ্কুকের চাচা আচমকা শব্দ করে হেসে উঠল, যেটা ছিল প্রচন্ড দুটুক মেশানো হাসি। নেচে কিঞ্চিত বিরক্ত হয়ে জিজ্ঞাসা করলো, এভাবে হাসছো কেন? হ্যাঁ হ্যাঁ, বোঝা হয়ে গেছে আমার। বোঝা হয়ে গেছে মানে কি বুঝেছো? কি বুঝবো আর, যেহেতু দুজনেই উধাও এর মানেটা তো পরিষ্কার, তোমার আদরের ছেলে তোমার আদরের বউকে নিয়ে পালিয়েছে। জিনের দৃষ্টি স্থির হয়ে রইল সামনের দিকে। কিছুক্ষণ জিন বুঝতে পারলেন এসব তার পাগল ছেলেরই কাণ্ড। কাউকে না জানিয়ে সোজা বউ নিয়ে উধাও হয়ে গেছে, কিন্তু এমনটা করার কি আছে সেটা বুঝলেন না। একটু নীরবতার পর লিজাকে সিঁড়ি বেয়ে নামতে দেখা গেল। এতক্ষণ বগম চুপচাপ থাকলো, এবার নড়েচড়ে উঠলো, এসে টান টান হয়ে গেল। সে তারা সোজা করে বসলো আর চোখে তাকালো লিজার ভঙ্গুর মুখের দিকে। লিজা তার দৃষ্টি এড়িয়ে গেল। এক নিঃশব্দ অনীহা নিয়ে ব্যাগটা কাঁধে তুলে সোজা মূল দরজার দিকে হাঁটলো। তখনই আরিমের কড়া কণ্ঠ ভেসে এলো, কোথায় যাচ্ছ? ভার্সিটি। নাস্তা করে যাও। এখন ইচ্ছে করছে না বাবা, বাইরে গিয়ে খেয়ে নেব। এমন সময় জিন বলে উঠলো, আজকে তোমার ড্রাইভার আসবে না, ছুটি নিয়েছে, তুমি বরং বগমের সাথে যাও। লিজাকে কিছু বলতে না দিয়েই বগমের দিকে তাকিয়ে আদেশে সুরে বলল, বগম তুমি তো এখনই বের হবে, যাওয়ার পথে লিজাকে ভার্সিটিতে নামিয়ে দিও। বেগম গভীরভাবে লিজার দিকে তাকিয়ে বাধ্য ছেলের মতো সংযত গলায় বলল, ঠিক আছে ছোট আম্মা। এই বলে বেগম চেয়ার থেকে উঠে দাঁড়ালো, পকেট থেকে গাড়ির চাবি বের করে সোজা বাইরে চলে গেল। লিজা কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে রইল। এই মুহূর্তে তার এক বিন্দু পরিমাণে ইচ্ছে নেই বেগমের সামনে যাওয়ার, তবে বাধ্য হয়ে ধীরে ধীরে তার পিছু গেল। বেগম গাড়িতে এসে আগে থেকে বসে রইল। আজকে আর আগের মতো দরজা খুলে দাঁড়ালো না। লিজার বুকটা কেমন ভারী হয়ে গেল, হাহাকার করে উঠলো ভেতরটা। নিজেকে কোনো রকম সামনে দরজা খুলে পিছনের সিটে বসলো। অন্যবারের মতো বেগম আর বলল না, আমি কি তোর ড্রাইভার, সামনে এসে বস। লিজা এত নিরাশ হলো কিছুটা, নীরবতা ভারী হয়ে ঝুলে রইল গাড়ির ভিতর। লুকিং গ্লাসে বেগমের চোখ আটকে রইল লিজার নিস্তব্ধ মুখখানার দিকে। অতঃপর গাড়ি স্টার্ট করে সোজা বাড়ির গেট পেরিয়ে বেরিয়ে যায়। গাড়ি যখন ভার্সিটির গেটে থামলো, লিজা তখন স্তব্ধ হয়ে বসে আছে। পুরো পথে একে অপরের সাথে একটা কথা বলেনি। নীরবতা ভেঙে আয়নার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে উঠলো, চলে এসেছে, এবার যেতে পারিস। লিজা যেন ধ্যান ভাঙলো বেগমের কথা, আর দেরি না করে গাড়ি থেকে নামতে উদ্যত হলো। তবে কিছু একটা ভেবে থেমে গিয়ে বেগমের পিঠের দিকে তাকিয়ে বলে উঠলো, থ্যাংক ইউ আর সরি, আমার জন্য আপনাকে কষ্ট করে আবার এদিকে আসতে হলো। আমি বলেছিল বলে আসলাম, তা না হলে ট্যাক্সি বা রিক্সায় করে আমি একাই আসতে পারতাম। লিজার প্রত্যেকটা কথা বেগমের গায়ে কাটার মতো বিঁধল। মনে হলো লিজার কাছে সে খুব অচেনা কোনো ব্যক্তি, যাকে লিফট দিয়েছে বলে এখন তার শুকরিয়া আদায় করছে। বেগম কিছু বলার আগেই লিজা গাড়ি দরজা খুলে বেরিয়ে যায়। দ্রুত পায়ে হেঁটে ছাত্রছাত্রীদের সাথে মিলিয়ে যায়। বেগম সেদিকে তাকিয়ে পিছনের সিটে মাথা হেলিয়ে দেয়, বিড়বিড় করে আওড়ালো, তো কিছু অসম্ভব লিজা, কিন্তু ভীষণভাবে অনুভব করাটা তো অসম্ভব কিছু না। আমি না হয় তোকে আর তোর অভিমানগুলোকে হৃদয় দিয়ে অনুভব করে যাব। ভিতর থেকে একটা গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে আসে।